আমরা সারাদিন কত শত লেখার মধ্যে দিয়ে যাই তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে অক্ষরগুলো পড়ারও আগে আমাদের মনে একটা প্রভাব ফেলে? প্রত্যেকটা ফন্টেরই কিন্তু নিজস্ব একটা ভাষা আছে, একটা ব্যক্তিত্ব আছে। চলুন আজ আমরা টাইপোগ্রাফির এই যে একটা লুকানো ভাষা, সেটার রহস্যটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখুন তো, একটা শব্দ কি অনুভূতি তৈরি করতে পারে। চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। এই যে দেখুন, স্ক্রিনে হসপিটাল শব্দটা লেখা কমিক সেন্স ফন্টে। ফন্টটা কিন্তু বেশ মজার, তাই না? একটু খেলাছলে ব্যবহার করার মতো। কিন্তু ভাবুন তো, হসপিটালের মতো একটা সিরিয়াস জায়গার জন্য কি এটা ঠিকঠাক লাগছে? মনে হয় না। কেমন যেন একটা শিশুসুলভ ভাব চলে আসছে প্রফেশনালিজমের বদলে। আচ্ছা, কি হবে যদি আমরা আর কিছু না, শুধু ফন্টটা বদলে দিই? চলুন দেখি একই শব্দের ফিলিংসটা কতটা পাল্টে যেতে পারে। আর এইবার দেখুন, সেই একই শব্দ হসপিটাল, কিন্তু ফন্টটা হচ্ছে হেলভেটিকা। ফন্টটা বদলানোর সাথে সাথে দেখুন পুরো অনুভূতিটাই কিন্তু বদলে গেল। এখন এটাকে অনেক বেশি প্রফেশনাল, নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। আর এটাই হলো টাইপোগ্রাফির আসল পাওয়ার বা শক্তি। তো টাইপোগ্রাফিকে বলা যেতে পারে শব্দের কণ্ঠস্বর। এটা কিন্তু শুধু অক্ষর সাজানোর কোনো ব্যাপার না, এটা একটা আর্ট যা দিয়ে লেখার পেছনের অনুভূতিটা প্রকাশ করা হয়। আর সত্যি বলতে, যে কোনো ডিজাইনের ফার্স্ট ইমপ্রেশন কিন্তু এটাই তৈরি করে দেয়। তাহলে চলুন এবার টাইপোগ্রাফির একদম বেসিক কয়েকটা জিনিস জেনে নিই, যেগুলো আসলে প্রত্যেকটা ডিজাইনের ভিত্তি তৈরি করে দেয়। আচ্ছা, প্রথমেই একটা খুব কমন ভুল ধারণা একটু পরিষ্কার করে নিই। অনেকেই ভাবে টাইপফেস আর ফন্ট একই জিনিস, কিন্তু আসলে তা না। সহজ করে বললে, টাইপফেস হলো একটা পুরো ফন্ট ফ্যামিলি, ধরুন রোবোটো, আর ফন্ট হলো ওই ফ্যামিলিরই একজন নির্দিষ্ট মেম্বার, যেমন ধরুন রোবোটো বোল্ড বা রোবোটো ইটালিক। এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাম দিকে পুরো রোবোটো টাইপফেসটা দেখানো হচ্ছে, পুরো পরিবারটা। আর ডান দিকে ওই পরিবারেরই আলাদা আলাদা সদস্য, বিভিন্ন ফন্ট, যেমন রেগুলার, ইটালিক, বোল্ড দেখানো হয়েছে। এর পরে যে কনসেপ্টটা আসছে সেটা হলো হায়ারার্কি। এটা আর কিছুই না, সাইজ, ওয়েট মোটা বা চিকন, আর রং ব্যবহার করে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা কম সেটা বুঝিয়ে দেওয়া। এটা আসলে পড়ার জন্য একটা সহজ রাস্তা তৈরি করে দেয়। একটা ভালো ডিজাইনে হায়ারার্কি ঠিক এই রকমই দেখতে লাগে। দেখুন, সবচেয়ে বড় আর বোল্ড হেডলাইনটা সবার আগে চোখে পড়ছে, তারপর সাবহেড আর সবশেষে মূল লেখাটা। এভাবে সাজানো থাকলে কি হয়? তথ্যগুলো খুব সহজে আর তাড়াতাড়ি বোঝা যায়। এরপর আসি লিডিং বা লাইন স্পেসিংয়ের কথায়। এটা হলো লেখার দুটো লাইনের মাঝখানের ওই ফাঁকা জায়গাটা। ঠিকঠাক লিডিং থাকলে মনে হয় লেখাটা যেন একটু শ্বাস নেওয়ার জায়গা পাচ্ছে, এতে করে অনেকক্ষণ ধরে পড়তেও বেশ আরাম লাগে। এই যে দেখুন, দুটো লাইনের মাঝের এই যে ভার্টিক্যাল স্পেস, এটাই হলো লিডিং। এই স্পেসটা ঠিকঠাক থাকলেই লেখাটা অনেক বেশি ক্লিয়ার আর পড়তে সহজ হয়ে যায়। এবার আসা যাক ট্র্যাকিংয়ের কথায়, যেটাকে লেটার স্পেসিংও বলা হয়। এটা হলো একটা শব্দ বা বাক্যের প্রত্যেকটা অক্ষরের মধ্যে যে ওভারঅল স্পেসটা থাকে সেটা। এই ট্র্যাকিং একটু কমালে বা বাড়ালেই দেখবেন টেক্সটের পুরো লুকটাই বদলে যায়। কখনো এলিগেন্ট লাগে, কখনো মডার্ন। এইখানে দেখুন, একই শব্দ কিন্তু ট্র্যাকিং পাল্টে দেওয়ার ফলে এর ভাইব বা স্টাইলটাই কেমন আলাদা হয়ে গেছে। একটা দেখতে বেশ চাপা বা টাইট লাগছে, আরেকটা আবার বেশ খোলামেলা আর এরই লাগছে। তো এতক্ষণ তো আমরা টাইপোগ্রাফির কি বা এর টেকনিক্যাল দিকগুলো নিয়ে কথা বললাম। এবার চলুন এর কেনর দিকে যাই, কিভাবে বিভিন্ন ফন্ট আমাদের মনে বা সাইকোলজিতে আলাদা আলাদা প্রভাব ফেলে। সাধারণত টাইপফেসের কয়েকটা প্রধান ধরন আছে, যেমন সেরেফ, স্যান্স সেরেফ, স্ক্রিপ্ট, ডিসপ্লে আর মোনোস্পেস। আর মজার ব্যাপার হলো, প্রত্যেকটারই কিন্তু নিজস্ব একটা চরিত্র আছে আর তাদের ব্যবহারের জায়গাও আলাদা। এদের মধ্যে সবচেয়ে কমন হলো সেরিফ আর স্যান্স সেরিফ। সেরিফ ফন্টের অক্ষরগুলো শেষে দেখবেন ছোট ছোট পায়ের মতো একটা অংশ থাকে। এটার জন্য একে বেশ ক্লাসিক বা ঐতিহ্যবাহী মনে হয়, আর বই বা পত্রিকার মতো প্রিন্টের কাজে এটা খুব ব্যবহার হয়। অন্যদিকে স্যান্স সেরিফের লাইনগুলো একদম পরিষ্কার, মডার্ন, ওয়েবে পড়ার জন্য এটা খুবই ভালো। তো চলুন এবার একটু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি বড় বড় ব্র্যান্ডগুলো কিভাবে এই টাইপোগ্রাফি ব্যবহার করে নিজেদের একটা আলাদা আইডেন্টিটি তৈরি করেছে। প্রথমেই ভাবুন কোকা কোলার কথা। তাদেরও যে স্ক্রিপ্ট ফন্টটা, ওটা দেখলেই কেমন একটা বন্ধুত্বপূর্ণ, একটা ক্লাসিক, নস্টালজিক ফিলিং আসে, তাই না? এটা তাদের ব্র্যান্ডের পার্সোনালিটিকে একদম পারফেক্টলি ফুটিয়ে তোলে। আবার অন্যদিকে দেখুন, নাইকির লোগো একদম বোল্ড, সব আপার কেস লেটারের একটা স্যান্সেরি ফন্ট। এটা দেখলেই একটা শক্তি, গতি আর কনফিডেন্সের কথা মনে হয়।
তাদের জাস্ট ডু ইট স্লোগানের সাথে কি দারুণভাবে মিলে যায়। আর যদি ভোগ ম্যাগাজিনের কথা ভাবি, তাদের ওই এলিগেন্ট হাই কন্ট্রাস্ট সেরিফ টাইপফেসটা দেখলেই বোঝা যায় এটা লাক্সারি, ফ্যাশন আর সফিস্টিকেশন নিয়ে কথা বলছে, একদম আভিজাত্যের প্রতীক। তাহলে এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম সেখান থেকে কিছু কি পয়েন্টস বা জরুরি বিষয় এক জায়গায় করে নেওয়া যাক, যেগুলো টাইপোগ্রাফি ঠিকঠাকভাবে ব্যবহার করতে আমাদের সাহায্য করবে। কয়েকটা সহজ টিপস মাথায় রাখা যেতে পারে, যেমন একটা ডিজাইনে খুব বেশি ফন্ট ব্যবহার না করাই ভালো, সর্বোচ্চ 2 থেকে 3টা। ব্র্যান্ডের মেসেজের সাথে ফন্টের ফিলিংসটা অবশ্যই মেলাতে হবে। লেখাকে শুধু লেখা না ভেবে একটা ভিজুয়াল এলিমেন্ট হিসেবে ট্রিট করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই ছোট স্ক্রিনে মানে মোবাইলে লেখাগুলো সহজে পড়া যাচ্ছে কি না সেটা বারবার টেস্ট করে দেখতে হবে। তো এখন যেহেতু টাইপোগ্রাফির এই লুকানো ভাষাটা সম্পর্কে আমরা একটু হলেও জানলাম, এরপর থেকে যখনই কোনো লেখা দেখবেন একটু থামবেন, ভেবে দেখবেন আমাদের চারপাশের এই শব্দগুলো আসলে আমাদের কি বলতে চাইছে।